আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। যারা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হয়ে আছো, আমাকে ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাবে। তোহা সালাম দিয়েছে, রুহি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মনিজা রয়েছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোয়াইব রয়েছে, ক্লিয়ার ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। স্যার রয়েছে, সাউন্ড শোনা যায় না স্যার। সাউন্ডটা আমি নিজে শুনতে পেলাম, কেন শোনাতে যাচ্ছে? তুমি একটু চেক করে দেখো তোমার তোমার ফোনে ঠিক আছে কিনা। সঞ্জয় বলেছে শুভ সন্ধ্যা স্যার, শুভ সন্ধ্যা। ওকে, আমরা আমাদের যে অর্থনীতি সেকেন্ড পেপার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা অলরেডি 3টা লেকচার কভার করেছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা আমাদের যে আমাদের যে চাহিদা সূচি সেখান থেকে শুরু করব। গত ক্লাসে আমরা চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কাকে বলে, এরপর আমরা চাহিদা শর্ত, চাহিদার নির্ধারক সমূহ সেগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা একটা চাহিদা সূচি করব, সেই সূচি থেকে কিভাবে চাহিদা রেখা আঁকতে হয় সেই বিষয়টাই দেখব। কেমন? চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে যে চাহিদা সূচি। চাহিদা সূচি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। চাহিদা সূচি বলতে বলা হচ্ছে বিভিন্ন দামে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ যেই সূচিতে দেখানো হয় তাকে আমরা বলছি চাহিদা সূচি। অর্থাৎ বিভিন্ন দামে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ যেই সূচিতে আমরা দেখাচ্ছি এটাকে আমরা কি বলছি? চাহিদা সূচি বলছি। কেমন? যেমন এই যে এটাকে আমরা একটা চাহিদা সূচি বলি। এই সূচির মধ্যে কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন 10 টাকা কোনো দ্রব্যের, সেই দ্রব্যের চাহিদা হচ্ছে 100। দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা কি হয়ে যায়? কমে যায়। আবার যদি দাম বৃদ্ধি পায় তখন চাহিদাটা আরো কমে যায়। দাম আরো বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়। তার মানে দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, তাই তো? দামের সাথে চাহিদার কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক, তাই না? এটা আমরা কোথায় দেখেছিলাম বিপরীতমুখী সম্পর্ক? আমরা বলেছি যে চাহিদা বিধি অনুযায়ী আমরা যদি বলি সেক্ষেত্রে কোন দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা কি হতে থাকে? আস্তে আস্তে কমতে থাকে, তাই তো? কারণ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার সবাই? আমরা এই যে এরকম একটা সূচি, এই সূচিটাকে আমরা বলে থাকি যে চাহিদা সূচি বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই সূচি থেকে আমাদের একটা রেখা আঁকতে হবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো চাহিদা রেখা। কি রেখা বলো তো? চাহিদা রেখা। চলো আমরা করি। আমি তোমাদেরকে এই পাশে দেখাচ্ছি, এই পাশে আমি একে দেখাবো তোমাদেরকে চাহিদা রেখাটা। আমি এটাকে একটু ছোট করি, কেমন? আমরা এখানে আঁকবো রেখাটা। আচ্ছা, এখানে নিচে জায়গা আছে, আমরা এই জায়গায় আঁকি। দেখো তোমরা সবাই, আমরা যখনই চাহিদা রেখা আঁকতে বলবে বা জোগাড় রেখা আঁকতে বলবে আমরা দুইটা অক্ষর নিব। এই যে দুটো অক্ষর নিলাম, একটাকে আমরা বলছি যে উপরের দিকে আমরা বলবো দাম বা পি। দাম থাকবে লম্ব অক্ষে, পি থাকবে লম্ব অক্ষে। আর যেটা চাহিদার পরিমাণ সেটা আমরা ধরবো ভূমি অক্ষে। কেমন? চাহিদার পরিমাণটা কোন অক্ষে ধরবো? ভূমি অক্ষে ধরবো। এখানে আমরা ধরবো চাহিদার পরিমাণ। এটাকে আমরা বলছি কিউডি। এখন দেখো দাম আছে আমাদের 10, 20, 30, 40, অর্থাৎ দামটা হচ্ছে আমাদের 10 করে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 40 পর্যন্ত। অন্যদিকে চাহিদার পরিমাণ আছে 100 থেকে 80। তো আমরা যদি দামেরটা বলি, দাম সর্বনিম্ন 10, সর্বোচ্চ 40, আমাদেরকে 10 থেকে 40 পর্যন্ত কভার করতে হবে। তাহলে আমরা একটা নির্দিষ্ট অনুপাতে আগাবো। চলো আমরা অনুপাতে আগাই। যেমন আমরা এখানে লিখতে পারি যে 10, 20, 30, 40। আমরা 10 করে আগাচ্ছি। আনসার হবে 10, 20, 30, 40। এটা হচ্ছে দাম। অন্যদিকে চাহিদার পরিমাণটা সর্বোচ্চ আছে 100, সর্বনিম্ন হচ্ছে 40। তাহলে আমরা একটা নির্দিষ্ট অনুপাতে আগাই। মনে করো আমরা 20 করে ধরবো। 20 করে ধরলে হবে 20, 40, 80, 20, 40, 60, 80, 100, তাই না? প্রত্যেকটা ঘরের দূরত্ব সমান করে নিবা। ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষগুলো যেন সমান হয়, লম্ব অক্ষে প্রথমটা যত নিবা পরবর্তীগুলো সেম নিবা। অর্থাৎ লম্ব অক্ষের সাথে লম্ব অক্ষগুলো যেন সমান হয়, ভূমি অক্ষের সাথে যেন ভূমি অক্ষগুলো সমান হয়। আচ্ছা, আমরা তাহলে এখানে লিখে ফেলি 20,
আমার সাথে একটু করতে হবে তোমাদেরও, ঠিক আছে? 20, 40, 60, 80, 100 আমরা লিখলাম। চলো এখন আমরা এই যে একটা আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা এখন আমরা ফিল আপ করবো, তত আমরা বিন্দুগুলো বের করবো আর কি এখানে। সো বিন্দুগুলো কেমন করতে হবে দেখো, আমাদের দাম যখন 10 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100, তার মানে 10-এর সাথে 100 বিন্দু হবে প্রথমে। সো এইদিকে 10 আর এই পাশে হবে 100, প্রথম বিন্দু এই জায়গায়। দেখো যখন আমি উপরের রেখাটা আঁকতেছি সেটা ভূমি অক্ষের সাথে যেন সমান্তরাল হয় সেটা মাথায় রাখবা, যখন এই পাশেরটা আঁকবা তখন এই লম্বকের সাথে যেন সমান্তরাল হয় সেটা মাথায় রাখবে। তারপর 20-এর সাথে হবে 80, অর্থাৎ দাম যখন 20 তখন আমাদের চাহিদার পরিমাণ হবে 80, এই 20-এর সাথে 80 হবে 2 নম্বর বিন্দু হলো। 30-এর সাথে হবে 60-এর বিন্দু, এদিকে 30 এদিকে হচ্ছে 60 হবে, 30-এর সাথে 60-এর বিন্দু। তারপর 40-এর সাথে হবে 40-এর বিন্দু, এই 40-এর সাথে কত হবে 40-এর বিন্দু হবে, 40-এর সাথে 40-এর বিন্দু। এই 4টা বিন্দু এখন যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলছি ডি প্রাইম রেখা বা ডিমান্ড রেখা, চাহিদা রেখা। কেমন? এখানে একটু 19-20 হয়ে যেতে পারে তোমাদের, হয়তো বিন্দুগুলো একদম এক্স্যাক্টলি স্ট্রেট লাইন না হইতে পারে। সো এটা আমি বলছিলাম একটা চোরা কি আছে, বুদ্ধি আছে এটা থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য। যেমন আমার এখানে কিন্তু একদম অ্যাকুরেটলি কিন্তু হয় না, যেমন এই বিন্দুগুলো আমি যখন একটু বড় করে করে দিয়েছি তখন কিন্তু আলটিমেটলি রেখার সাথে কি হয়ে গেছে, লেগে গিয়েছে। তো যখনই এভাবে করে কোনো একটা বিন্দু আঁকবা, অর্থাৎ যখনই এভাবে করে আঁকতেছো এই বিন্দুটা একটু বড় করে দিবা। সো একটু বড় করে যখন মিলাতে পারবে না আর কি, তখন একটু বড় করে দিলে দেখবে যে অটোমেটিক কি হয়ে যাবে, মিলে যাবে। যেমন এই বিন্দুটা মিলাতে পারতেছিলাম না, বাট আমাদের একটু বড় করে দেওয়াতে কি হয়ে গিয়েছে, মিলে গিয়েছে। এই হচ্ছে চোরামি, ঠিক আছে? চুরি করে অনেক সময় মিলাতে হয়, মানে একদম তো অ্যাকুরেট দিতে হবে না, যেহেতু আমাদের সাদা খাতায় করতে হয়, গ্রাফ পেপার থাকে না। তো এক্স্যাক্টলি রেখাটা তো এরকম হয় না, যার কারণে হবে তখন যখন তুমি প্রত্যেকটা এখানে ঘর দূরত্ব সমান করে নিবা এবং এই পাশেগুলো সমান করে নিবা, এবং হচ্ছে যখন তুমি এই পাশে রেখা রাখতেছো ভূমি অক্ষের সমান্তরাল করবা, এই পাশটা করার সময় লম্ব অক্ষের সাথে সমান্তরাল করবা। এক্স্যাক্টলি যদি হয় তাহলে তোমারটা একদম হুবহু মিলে যাবে। একটু নির্বিষ হইলে তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু চুরি করতে হবে। না, তোমাদেরকে গ্রাফ পেপার দেওয়া হবে না। দেখো তো সবাই পারবে কিনা, এঁকে ফেলো সবাই আমার সাথে। পি এর নিচে 0, না না না, এটা আমরা ডি প্রাইম লিখছি, ডি প্রাইম লিখেছে, অর্থাৎ ডিমান্ড কার্ভ বোঝাতে ডি প্রাইম লিখেছে। পারবো ভাইয়া? আচ্ছা, হ্যাঁ। পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং হচ্ছে আমাদের খাতায় করতে হবে, তবু কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, ঠিক আছে? তো আমরা এটা কি করলাম, এটা আমরা হচ্ছে একটা চাহিদা রেখা আঁকলাম। আশা করি তোমরা চাহিদা রেখাটা আঁকতে পারবে।
একটু বলো তো আমাকে, পারবে কিনা? চাহিদা রেখা এই যেখানে আঁকা আছে এইভাবে একটা চাহিদা রেখা হবে। বিবরণ থেকে এভাবে দিবা, চিত্রে লম্ব অক্ষের দাম এবং ভূমি অক্ষের চাহিদার পরিমাণ ধরে ডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 100, দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা, 30 টাকা, 40 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 80, 60 এবং 40 একক হয়। এবং সেই প্রাপ্তবিন্দু হচ্ছে এ বি সি ডি। তাহলে এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে আমরা ডি প্রাইম চাহিদা রেখা পাই। আমরা দেখতে পাচ্ছি এই চাহিদা রেখাটা হচ্ছে বাম থেকে ডানে কি গামী? নিম্নগামী। আর একটা বিষয়, এখানে চাহিদা রেখাটা কিন্তু বাম থেকে ডানে নিম্নগামীর পাশাপাশি একটা স্ট্রেট লাইন হচ্ছে। এখন কথা হচ্ছে স্যার আগে বাম থেকে ডানে কেন নিম্নগামী হয় সেটা একটু বলি। যেহেতু এখানে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই চাহিদার পরিমাণটা হ্রাস পাচ্ছে। দামের সাথে চাহিদা যদি বিপরীতমুখী সম্পর্ক হয় তাহলে রেখাটা অলওয়েজ কি হবে? বাম থেকে ডানে নিম্নগামী হবে। আর একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে চাহিদা, এখানে দামটা সবসময় 10-10 করে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে চাহিদা পরিমাণটা 20-20 করে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। অর্থাৎ মানে পরিবর্তনের হারগুলো যদি সমান থাকে অলওয়েজ, তাহলে রেখাটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে। তাহলে দুইটা কথা বলছে, একটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা হয় নিম্নগামী, আর সমমুখী সম্পর্ক হলে রেখা হয় ঊর্ধ্বগামী। আর পরিবর্তনটুকু যদি সবসময় সমান থাকে তাহলে স্ট্রেট লাইন হয়, সেটা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী, স্ট্রেট লাইন হবে যদি পরিবর্তনগুলো সবসময় সমান হারে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, সো আমরা এরপরটা একটু আসি। এরপরটা হচ্ছে আমি একটু অসুস্থ, কেমন, তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি, তোমরা বিরক্ত হইও না। দেখো এরপরে হচ্ছে আমাদের আছে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার কারণ সমূহ। অর্থাৎ এই যে আমরা একটা চাহিদা রেখা আঁকলাম, এই রেখাটা কেন বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে? একটা কারণ কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি, যে যেহেতু দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, তাই চাহিদা রেখা বাম থেকে ডানে কি হয়? নিম্নগামী হয়। যেমন এখানে চাহিদা বৃদ্ধির কারণে লেখা আছে, আসলে সেটাই যে চাহিদা বৃদ্ধিতে বলা হচ্ছে কোন দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, তাই না? অর্থাৎ কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কে আমরা চাহিদা বৃদ্ধি বলি, তাই না? তো তাই বলছিলাম যে চাহিদা রেখা বাম থেকে ডানে কি হয়? নিম্নগামী হওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধির কারণে। 2 নম্বর কারণ হচ্ছে চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক বলে। চাহিদা সমীকরণ মানে কি? শোনো, চাহিদা সমীকরণ আমরা এখনো পড়ি নাই, আমরা পড়বো, আমরা এই চ্যাপ্টারেই পড়বো। তো একটু আমাদেরকে সময় দিতে হবে। আমরা যখন সমীকরণ টপিকটা পড়বো তখন আমরা চাহিদা সমীকরণটা আলোচনা করব। আপাতত কিছু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা চাহিদা সমীকরণ। কি লেখা আছে? কিউরি সমান 10 - 5p। এটাকে আমরা একটা চাহিদা সমীকরণ বলি। জাস্ট আপাতত চিনে রাখো। এখানে এই যে পি এর সাথে যেটা গুণাকারে আছে -5, এই পি এর সাথে গুণাকারে -5 আছে, এটাকে আমরা বলে থাকি এক্স্যাক্টলি তোমার হচ্ছে ঢাল। কেমন? এই যে -5, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের যে -5 দেখতে পাচ্ছ, এই -5কে আমরা কি বলি? ঢাল বলে থাকি। মনে রাখবে, যদি কোনো একটা সমীকরণের ঢালটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে সেই রেখাটা মাস্ট বি বাম থেকে কি হবে? নিম্নগামী হবে। আর যদি কোনো একটা রেখার তোমার কি বলতে পারো যে ঢাল যদি পজিটিভ হয়, তাহলে রেখা অবশ্যই বাম থেকে ডানে কি হবে? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। কেমন? তাহলে কি বলছি? ঢাল যদি ঋণাত্মক হয় রেখা হয় বাম থেকে ডানে নিম্নগামী, ঢাল যদি ধনাত্মক হয় তাহলে রেখা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। একটু পানি আনো। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছি। আপাতত আমরা ঢাল টপিকটা কি বা ঢাল কি সেটা পরে বুঝবো। আপাতত এটা বুঝে রাখি, এই যে পি এর সাথে যেটা গুণাকার আছে সেটা হচ্ছে ঢাল। এই ঢালটা যদি ঋণাত্মক হয় তাহলে রেখা নিম্নগামী হয়, অর্থাৎ বাম থেকে ডানে কি হবে? নিম্নগামী হবে যদি ঢাল ঋণাত্মক হয়। আর যদি ঢাল পজিটিভ হয় তাহলে রেখা বাম থেকে ডানে কি হবে? ঊর্ধ্বগামী হবে, ঢালটা যদি প্লাস হইতো আর কি। এরপর হচ্ছে প্রকৃত আয়ের প্রভাবে। আচ্ছা, এটা একটু বুঝি আমরা। প্রকৃত আয়ের প্রভাবে বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রকৃত আয় মানে কি জানো? দুইটা আয় আছে একটা মানুষের, একটাকে বলা হয় আর্থিক আয় আর এটাকে বলা হয় প্রকৃত আয়। প্রথমে কথা বলি আর্থিক আয় মানে কি।
আর্থিক আয় মানে হচ্ছে একটা মানুষ চাকরি করে বা বিজনেস করে বা যেইভাবে হোক না কেন তাদের যে অ্যাকচুয়ালি যে টাকাটা পায়, যেমন ধরো কেউ একজনের বেতন হচ্ছে 100 টাকা, ভালো করে শোনো, একজন মানুষের বেতন হচ্ছে 100 টাকা, তাহলে এটা হচ্ছে তার আর্থিক আয়। আর এটাকে বলা হয় প্রকৃত আয়, প্রকৃত আয়। আর এই প্রকৃত আয়টা কেমনে বের করা হয় জানো? এই যে আর্থিক আয় পেয়েছি না আমরা, এই আর্থিক আয়কে যদি আমরা ওই বছরের দামস্তর মানে হচ্ছে ওই বছরের জিনিসপত্রের, একটা দেশের সব জিনিসের যে গড় দাম, সেই দাম দিয়ে যদি আমরা ভাগ করি, বা এমনি সিম্পলি চিন্তা করো যে মনে করো কোন একটা দ্রব্য, যে দ্রব্যটার দাম হচ্ছে 10 টাকা করে, কেমন 10 টাকা করে, তাহলে সে 100 টাকা দিয়ে কয়টা জিনিস পাবে বলো? যেহেতু দামের স্তর বা দাম হচ্ছে 10 টাকা, তাহলে এখন সে কয়টা জিনিস পাবে? 100কে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে এটাই হচ্ছে এই যে 10টি, সে 10টি জিনিস ক্রয় করতে পারবে। এটাকে আমরা বলছি যে তার প্রকৃত আয় হচ্ছে 10, যেহেতু সে 10টা জিনিস ক্রয় করতে পারছে। অন্যদিকে যদি এই দামের স্তর যেটা বলছি 100 টাকা, তার প্রকৃত আর্থিক ইনকাম ঠিক আছে 100 টাকায় আছে, কিন্তু এই যে দাম যেটা বলছি সেই দাম যদি কোনো কারণে বেড়ে 20 টাকা হয়ে যায়, তাহলে এখন বলতো সে এখন কয়টা জিনিস কিনতে পারবে? দাম যদি বেড়ে যায়, জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় বা দামের স্তর যদি বেড়ে যায়, তাহলে সে এখন কয়টা জিনিস কিনতে পারবে? তাহলে আমরা এখন 100কে 20 দিয়ে ভাগ করি, তাহলে আনসার হচ্ছে 5টি। তো কি বুঝতে পারছো যে আমাদের আর প্রকৃত আয় যেটা আছে, আর্থিক আয় স্থির থাকলেও প্রকৃত আয়টা কি হয়ে যেতে পারে? কমে যেতে পারে, যদি জিনিসপত্রের দাম কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে জিনিসপত্রের দাম বাড়লে প্রকৃত আয় কি পায়? হ্রাস পায়। তার মানে জিনিসপত্রের দামের সাথে প্রকৃত আয়ের কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। তো বলেছিলাম বিপরীতমুখী সম্পর্ক হলেই কি হবে? রেখা বাম থেকে ডানে নিম্নগামী হবে। ক্লিয়ার? সো বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা কি হয়? বাম থেকে ডানে নিম্নগামী হয়। আচ্ছা, তোমরা কি ক্লাস করো না কেন? এই কোর্সে তো অনেক স্টুডেন্ট ভর্তি আছো, কিন্তু তোমরা ক্লাস করো না ঠিক মতো। আমি কি একটু বলতো, তোমার থেকে কোনো প্রবলেম চলতেছে, অর্থাৎ পরীক্ষা বা অন্য কোনো সমস্যা? ক্লাস কেন করো না তোমরা? আমি বারবার করে বলি, লাইভ ক্লাসগুলো যদি না করো, পরে গিয়ে এতগুলো ক্লাস করার তোমার কখনোই সময় হবে না। সেজন্য লাইভে করবে। হ্যাঁ, হয়তো অ্যাক্সিডেন্টলি 2-1 দিন মিস হইতে পারে, সেটা অবশ্যই তুমি পরে দেখে নিতে পারবা, কিন্তু রেগুলার মিস যারা করতে থাকতেছো বা রেগুলার যারা ক্লাসে ঢুকতেছো না বা অ্যাড হচ্ছে না, তারা কিন্তু কষ্টে পড়ে যাবে। আমি আবার বলছি, সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। যারা কষ্ট করে ক্লাসগুলো করবে, শুরু থেকে লেগে থাকবে, তারাই হচ্ছে অ্যাডভান্স এগিয়ে থাকবে। যদি ক্লাস না করো তাহলে তোমরাই কষ্ট পড়বে, পরে দিয়ে দেখবা যে এতগুলো ক্লাস তোমরা মানে রেকর্ড ক্লাস করতে পারবে না, তো পিছিয়ে পড়বে আবারও। কেমন? সো লাইভে করে ফেলবা, অলওয়েজ বলছি এটা, যে লাইভে করে ফেলবা। এখানে আমরা এত বেশি প্রেশার দিচ্ছি না তোমাদেরকে, আস্তে আস্তে ক্লাসগুলো নিচ্ছি, যেহেতু তোমাদের সময় আছে। কিন্তু আমরা এমন না যে তুমি এগুলো পরে করলে আবার টেনে নিতে পারবে, এটা কিন্তু না। আমরা কিন্তু এখন আস্তে আস্তে একটা একটা করে বিষয় বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসো। এরপর হচ্ছে 4 নম্বরটা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে। আচ্ছা, তোমাদেরকে এই বিধিটা আমি পড়িয়েছি না, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তোমরা যেহেতু বলছো ক্লাস করো, তাহলে আমাকে বলো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? দ্রুত বলতে হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? একটু বলো দেখি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? দ্রুত।
যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। গুড, ভেরি গুড। যারা যারা আনসার করেছো, হ্যাঁ, যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কেমন? আচ্ছা, আচ্ছা চলো আমরা যে বিধিটা বলছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেটা একটু কথা বলি সেই বিষয় সম্পর্কে। যে আমরা বলছি যেই বিধিতে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পায় সেটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন সেই বিধিটি দেখা তোমাদেরকে, শোনো। বলা হচ্ছে এটা কেন আমরা বলছি, এটার জন্য কেন চাহিদা রেখা বাম থেকে নিম্নগামী হয় সেটা কি জানো? সেটা হচ্ছে এখানে আছে, দেখো, এই যেখানে দেখো আমাদের যে প্রান্তিক উপযোগ, একটা বিষয় নিয়ে হাসতেছে এই জন্য আমি হচ্ছে একটু একটা প্রোফাইল পিকচার আপলোড করছি আমাদের ট্যুরের বিষয়ে। সেন্ট মার্টিন যাচ্ছি ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের ব্যাচ হচ্ছে 31, কেমন? অর্থাৎ আমরা অ্যাকাউন্টিংয়ে 31 ব্যাচ আর কি, 31 ব্যাচ। সো এটার একটা মানে স্লোগান ছিল। স্লোগানটা আমি ওখানে 31st ব্যাচ লিখছিলাম, মানে 31st যাবে দারুচিনির দ্বীপে, এভাবে লিখছি। এখন একজন বলতেছে 31st কি আমার মানে বয়স 31st হবে কিনা। সো এটা নিয়ে বন্ধু বান্ধবরা কি করছে, গ্রুপে হচ্ছে মাতামাতি করছে আমার ডিপার্টমেন্টে আর কি। তো সেজন্য হাসতেছিলাম। একটা মেয়ে আর কি, প্রোফাইল পিকচারে ইয়াতে আমার নিজের প্রোফাইলে। তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রান্তিক উপযোগ, সেই প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। কেন বলতো? এই যে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে, তাই না? অর্থাৎ ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগটা কি পাচ্ছে বলো, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তার মানে আমরা যদি বলি যে কোনো একটা অবস্থায়, ভালো করে শোনো, যে কোনো একটা অবস্থায় যদি এই যে প্রান্তিক উপযোগ, এই প্রান্তিক উপযোগ এবং কোন একটা দ্রব্যের দাম, ভালো করে শোনো, প্রান্তিক উপযোগ এবং কোন একটা দ্রব্যের দাম যদি কি হয়, সমান হয়ে যায়, অর্থাৎ প্রান্তিক উপযোগের 10 এবং দামও হচ্ছে 10, ভালো করে শুনবে। এবং দাম মনে করো 8 টাকা হলে, আমরা সাধারণত জানি দাম যদি 8 টাকা হয় তাহলে সেই দ্রব্যের আমরা বেশি পরিমাণ ভোগ করে থাকি, তাই না? আবার দেখো দাম যদি আরো কমে যায় তখন আমরা এই দ্রব্যের আরো বেশি ভোগ করব, তাই তো? অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ যদি কোনো কারণে সমান হয় সেক্ষেত্রে দেখা যায় যে দাম হ্রাসের ফলে আস্তে আস্তে আমাদের যে ভোগের পরিমাণ, সেই ভোগের পরিমাণটা কি পাবে, বৃদ্ধি পাবে। তো এখানে তাহলে কি সম্পর্ক দিতে পারছো, দামের সাথে ভোগের পরিমাণের আবারও কি বিপরীতমুখী সম্পর্ক। তার মানে এখানে এইটা বোঝাচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে আসলে যে আমাদের যে চাহিদা রেখাটা, সেই চাহিদা রেখাটা কি হয়ে থাকে, বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। বুঝতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। না আমার হচ্ছে মানে 2-1 দিন ধরে খুব ঠান্ডা লেগেছে, কেমন, আমি টোটালি কি করতে পারছি না, কথা বলতে পারছি না। তারপর দেখো আস্তে আস্তে তবু কথা বলছি, যেহেতু তোমাদের শিডিউল ক্লাস মিস হয়ে গেলে আমার আসলে নিজেরও খারাপ লাগে, কারণ সপ্তাহে 2টা ক্লাস পাও তোমরা, তাও যদি মিস হয়ে যায় তাহলে সমস্যা, ঠিক আছে? যে কারণে আমি কি করি, চেষ্টা করি যে ক্লাসগুলো যেন ঠিক মতো চলে আর কি। আচ্ছা, তো দেখো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখানে চাহিদা সূচি, চাহিদা রেখাও আঁকছি, চাহিদা রেখা কেন বাম থেকে নিম্নগামী হয় সেটাও আমরা বলছি।
এখন আমরা পড়ব যে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো, অর্থাৎ চাহিদা বিধিটা কখন কার্যকর হয় না সেটাকে আমরা বলছি চাহিদা বিধির ব্যতিক্রম। কেমন? সো চাহিদা বিধির ব্যতিক্রম মানে কি? চাহিদা বিধির ব্যতিক্রম মানে হচ্ছে যে চাহিদা বিধিটা কখন কখন কার্যকর হয় না। অ্যাকচুয়ালি আমরা চাহিদা বিধি কাকে বলি একটু বলো তো তোমরা। চাহিদা বিধি মানে হচ্ছে যেই বিধিতে আমরা দেখতে পাই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা বলছি চাহিদা বিধি, তাই না? তো এই যে আমরা চাহিদা বিধি বলছি, এই বিধিটার ব্যতিক্রম মানে হচ্ছে কোনো দ্রব্যের অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদাটা এমন হবে যে দাম বৃদ্ধি পেলে চাহিদাটা হ্রাস না পেয়ে চাহিদা উল্টা বেড়ে যাবে বা চাহিদা স্থির থাকবে। এটাকে আমরা বলছি চাহিদা বিধির কি ব্যতিক্রম। কেমন? তাহলে কি বলছি? তাহলে আমরা বলছি যে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস না পেয়ে চাহিদা যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে বা বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে চাহিদা বিধি ব্যতিক্রমগুলো হবে। সেখানে চাহিদা বিধি ব্যতিক্রমের মধ্যে কি আছে? প্রথমে আছে গিফেন দ্রব্য, আর তারপর আছে ভ্যাবলেন দ্রব্য, অর্থাৎ কিছু দ্রব্যের ক্ষেত্রেও দেখতে পাই, কিছু কিছু অবস্থানের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে আমরা এই চাহিদা বিধি ব্যতিক্রম দেখতে পাই। যেমন প্রথমে আছে দ্রব্যের ক্ষেত্রে, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রম হয়। 2 নম্বর আছে ভ্যাবলেন দ্রব্য, অভ্যাস বা রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ক্রেতার অজ্ঞতা, ভবিষ্যতে দামের পরিবর্তনের সম্ভাবনা, এগুলোর কারণে চাহিদা বিধি কি হয়ে থাকে? ব্যতিক্রম হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা চলো শুরু করি। প্রথমটা নিয়ে আমরা কথা বলবো যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয় কেন, বা এই দ্রব্যটা মানে কি, আসলে গিফেন দ্রব্য মানে কি। আচ্ছা, একজন অর্থনীতিবিদ ছিল, কেমন, যার নাম ছিল স্যার রবার্ট গিফেন। সো তিনি সর্বপ্রথম এই ধরনের দ্রব্য সম্পর্কে আমাদেরকে ধারণা দেন বা আইডিয়া দেন, যার কারণে তার নাম অনুসারে এই দ্রব্যের নামকরণ করা হয়েছে গিফেন দ্রব্য। তো একজাক্টলি গিফেন দ্রব্য বলতে কি বোঝানো হয় সেটা আমরা বুঝবো। গিফেন দ্রব্য বলতে একজাক্টলি দুইটা দ্রব্যের মধ্যে যেই দ্রব্যটার ভ্যালু কম সেটাকে আমরা বলে থাকি গিফেন দ্রব্য। আবার বলছি, দুইটা দ্রব্যের মধ্যে যেই দ্রব্যটার ভ্যালু কম সেটাকে আমরা কি বলে থাকি? গিফেন দ্রব্য বলে থাকি। কেমন? এখন দেখো, আমরা যদি বলি যে তোমাদেরকে বলি দুইটা দ্রব্য, একটা হচ্ছে মনে করো যে একটা হচ্ছে মোটা চাল, একটা হচ্ছে চিকন চাল। এই দুইটার মধ্যে তুমি কোনটাকে গিফেন দ্রব্য বলবে? আমি বলছি যে দ্রব্যটা ভ্যালু কম সেটাকে আমরা গিফেন দ্রব্য বলি। কোনটাকে তুমি গিফেন দ্রব্য বলবে বলো তো? আমরা মোটা চাল, চিকন চাল, এই দুটোর মধ্যে কোনটাকে আমরা গিফেন দ্রব্য বলবো বলো তো? মোটা চাল বলছে অনেকে। আচ্ছা, গিফেন দ্রব্য মানে হচ্ছে আমরা যেটা বলছি ওই যে যেটাকে নিকৃষ্ট দ্রব্য বলছি আর কি, সেটা হচ্ছে একজাক্টলি কি গিফেন দ্রব্য। কেমন? এখন দেখো, যেটা বলছি সেটা হচ্ছে কেন এটাকে চাহিদা ভিত্তিক ব্যতিক্রম বলা হচ্ছে। আমরা একটা এক্সাম্পল নিলে খুব ইজিলি বুঝতে পারবো। দেখো, একটা ফ্যামিলি মনে করো, কেমন, যেই ফ্যামিলিতে আমরা হচ্ছে দুই ধরনের চাল, কেমন, একটা হচ্ছে মোটা চাল, একটা চিকন চাল। সো আমি একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে বোঝাই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটু গিফেন দ্রব্য বলতে আসলে কি বোঝায়। লক্ষ্য করো সবাই, দেখো, আমরা যদি বলি কোন একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে তারা দুপুরবেলা তারা কি করে, তারা হচ্ছে 2 কেজি মোটা চাল কিনে। 1 কেজি মোটা চালের দাম হচ্ছে 25 টাকা, তাহলে 2 কেজি মিলে তাদের 50 টাকা খরচ হয়। আর রাতের বেলা তারা মোটা চাল কিনে থাকে দুপুরবেলা, আর রাতে তারা হচ্ছে চিকন চাল কিনে, চিকন।
রাতের বেলা চিকন চাল কিনে 1 কেজি, 1 কেজির দাম হচ্ছে 50 টাকা, খরচ হয় 50 টাকা, তাদের টোটাল ইনকাম হচ্ছে 100 টাকা। এখন কোন একটা কারণে মনে করো তাদের ইনকাম তো ঠিক আছে 100 টাকায় আছে, কিন্তু এই যে যেটা আমরা বলছি মোটা চাল, এই মোটা চালের দামটা বেড়ে কোনো কারণে 25 টাকা থেকে 33 টাকা হয়ে গেছে। ভালো করে শোনো, তাহলে তাদের 2 কেজি রাখতো দুপুরবেলা, 1 কেজির দাম 33.33 মনে করো, তাহলে 2 কেজির দাম হচ্ছে 66.66 টাকা, তাই না? তার মানে তাদের দুপুরবেলা তাদের হচ্ছে 2 × 3.33 অর্থাৎ 66.66 টাকা লাগে 2 কেজি কিনতে। তো রাতের বেলা এটা হচ্ছে তারা মোটা চাল কিনছে, মোটা চাল। এখন আমাকে বলো তারা রাতের বেলা কি 1 কেজি চিকন চাল কিনতে পারবে? তাদের কাছে তো 50 টাকা নাই, মোটা চিকন চালের দাম ঠিকই আছে 50 টাকা, বাট তাদের কাছে তো 50 টাকা নাই, তাদের কাছে আছে আর 33.33 টাকা, তাদের কাছে কিন্তু আর কত টাকা নাই, তাদের কাছে আর কিন্তু কি নাই যে তোমার 50 টাকা নাই মোটা চিকন চাল কেনার জন্য। এখন তারা কি করতে পারে বলো তো, আমাকে একটু আইডিয়া দাও যে এখন তারা কি করতে পারে, এখন তাদের কি করা উচিত? ফাহিম বলছে তখন তাদেরকে রাতের জন্য মোটা চাল কিনতে হবে। বাকির একটু জানাও, তারা তো দুপুরবেলা 2 কেজি কিনবে, রাতের বেলা কি তারা না খেয়ে থাকবে নাকি হাফ কেজি চিকন চাল কিনবে বলো তো? মোটা চাল কিনতে পারে। হ্যাঁ, আমরা সাধারণত না খেয়ে তো থাকি না, তাই না? আমরা যেটা করি আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কমিয়ে দিই, বা আমরা আগে ভালোটা খেতাম, এখন সেটা না খেয়ে একটু কি খাবো, মোটা চালটা খাবো। তার মানে রাতের বেলাও তারা মোটা চাল কিনবে। সো মোটা চাল তাদের লাগবে হচ্ছে রাতের বেলা 1 কেজি। সো 1 কেজি ইন্টু, তাহলে এখানে আগে ছিল দাম তো 33 টাকায় আছে, তার মানে আমাদের টোটালি 33 টাকা করে খরচ হলে 33.33 টাকা খরচ হয়। দ্যাট মিনস টোটাল আমাদের টাকা খরচ হয় 100 টাকা। এখন বিষয়টা লক্ষ্য করো, আমি যদি বলি এই যে মোটা চাল, সেই মোটা চালের দাম কত ছিল? প্রথমে মোটা চালের দাম ছিল 25 টাকা, তখন এই মোটা চালের কতটুকু পরিমাণ চাহিদা ছিল? 2, কারণ রাতে তো চিকন চাল কিনতো, তাহলে সেই অবস্থায় আমাদের চাহিদা ছিল হচ্ছে আমাদের কত? 2। এখন মোটা চালের দাম বেড়ে যখন 25 থেকে হয়ে 33.33 টাকা হয়ে যায়, অর্থাৎ দাম বেড়ে যায়, মোটা চালের দাম যখন 33.33 টাকা হয়, দাম যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই দ্রব্যটার চাহিদাকে আমরা কি বলবো বলতো? মোটা চালের সেক্ষেত্রে চাহিদা কত হবে বলতো? এখানে আছে 2, এখানে আছে 1, তার মানে টোটাল যোগ করলে কত হয়? 3 হয়। দ্যাট মিনস দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে চাহিদাও কিন্তু কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম না? ডেফিনেটলি ব্যতিক্রম। কারণ আমরা জানি দাম বৃদ্ধি পেলে কোনো দ্রব্যের চাহিদা উল্টা হ্রাস পায়, কিন্তু এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস না পেয়ে উল্টা চাহিদা কি হয়ে যায়? বেড়ে যায়। বুঝতে পেরেছি? ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না কেন, কি হয়েছে? সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, এখানে দাম বৃদ্ধি পেলে চাহিদা উল্টা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম, তাই না? সো আমরা বলতে পারি যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কি হয়? ব্যতিক্রম হয়। আচ্ছা, এরপর আমরা দেখবো ভ্যাবলেন দ্রব্যটা। যেমন ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে আমরা বলছি ভ্যাবলেন দ্রব্য, এই ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কি হয়? ব্যতিক্রম হয়। এখন ভ্যাবলেন দ্রব্য মানে কি? ভ্যাবলেন মানে হচ্ছে, এটাকে আমরা আবার বলি, অন্যভাবে বলা যায় বিলাস জাতীয় দ্রব্য। মানে মানুষ বিলাসিতার জন্য যে দ্রব্যগুলো ব্যবহার করে থাকে বা আমরা ইউজ করে থাকি, সেটাকে আমরা বলছি ভ্যাবলেন দ্রব্য। তোমরা কি জানো এই দ্রব্যগুলোর ক্ষেত্রে কি হয়? এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দেখা যায় মানুষের আসলে এই দ্রব্যগুলো তখনই বেশি কিনে যখন এইগুলো দ্রব্যগুলোর দাম বাড়ে। মানে দাম বাড়লে বেশি কিনে, কেন জানো?
কারণ যখনই দাম বাড়ে বেশি হয় তখনই মানুষ মনে করে যে এটা তার সম্মান আরো বেশি বৃদ্ধি করছে। যেমন আমি তোমাদেরকে বলি, একটা আইফোনের দাম মনে করো যে 1.5 লক্ষ টাকা। অ্যাকচুয়ালি কি 1.5 লক্ষ টাকা খরচ হয় একটা আইফোনে? মনে করো যে হাইয়েস্ট 70-80 হাজার টাকা খরচ হয়, 90,000 টাকা খরচ হয়। এর চেয়ে বেশি খরচ হওয়ার তো কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে এটা 1.5 লক্ষ টাকা বিক্রি করতেছে, কারণ এটার দাম কমাচ্ছে না। কেন? কারণ মানুষ এটা কিনলে নিজেকে লাক্সারিয়াস মনে করে, নিজেকে অনেক কি মনে করে, মানে তার সমাজে তার সম্মানটা অনেক বৃদ্ধি পাবে চিন্তা করে। এটার দাম যদি আরো বাড়ে মানুষ আরো বেশি কিনবে, দেখবা যে আইফোন আরো বেশি কিনবে, কেমন? অর্থাৎ যে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দেখা যায় দাম যত বৃদ্ধি পায় চাহিদা তত কি পায়? বৃদ্ধি পায়। দাম যত হ্রাস পায় চাহিদা তত কি পায়? হ্রাস পায়। কেমন? এটাকে আমরা বলি ভ্যাবলেন দ্রব্য। কারণ এগুলো মানুষ দেখানোর জন্য বা সমাজে তার সম্মান বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে। এই দ্রব্যগুলোর দাম বাড়লে চাহিদা উল্টা কি হয়ে যায়? আরো বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা তিনটা, এখন যে দুইটা দ্রব্য বলছে, একটা হচ্ছে গিফেন দ্রব্য আর একটা হচ্ছে ভ্যাবলেন দ্রব্য। এই দ্রব্যের চিত্রগুলো কেমন হয় একটু দেখাই তোমাদেরকে। দেখো, এখানে আমি তিনটা দ্রব্যের চিত্র এনেছি। একটা হচ্ছে সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? সবাই দেখো, সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? যে দাম হচ্ছে P0, এটা P0 লিখো, আর চাহিদার পরিমাণ হচ্ছে Q0। দাম হ্রাস পেয়ে P1 হলে, P1 লিখে দাও, P1 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে Q1 হয়। অর্থাৎ দাম হ্রাস পেলে চাহিদা কি পায়? বৃদ্ধি পায়। এমনি নর্মাল এটা চাহিদা রেখা, নর্মাল চাহিদা কার্ভ, যে এখানে দাম হ্রাস পাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বা তুমি বলতে পারো দাম বৃদ্ধি পাচ্ছে চাহিদা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। কিন্তু 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 যখন আমরা বলবো গিফেন দ্রব্য তখন কি হয় দেখো, গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে চাহিদাটা কি হয়ে যায়? আরো বেড়ে যায়। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। রেখা হয় ঊর্ধ্বগামী। অর্থাৎ পরীক্ষা আসতে পারে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়, তাহলে বলবা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। অন্যদিকে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হয়? বাম থেকে ডানে নিম্নগামী হয়। আবার বলতে পারে যে ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে কেমন হয়? ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে সেম, রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। কারণ ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে কি পায়? চাহিদাটা বৃদ্ধি পায়। তবে এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা দেখো, এখানে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। অর্থাৎ দাম একটু বাড়লেই চাহিদা অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে এই দ্রব্যগুলো সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা ব্যবহার করে বা নিম্ন মধ্যবিত্তরা ব্যবহার করে, যার কারণে এগুলো সামান্য বৃদ্ধির ফলে দাম ব্যাপক একটা চাহিদার পরিবর্তন হয়। অনেক মানুষ যেহেতু এই শ্রেণীতে আছে। অন্যদিকে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দেখা যায় যে দামের অনেক বেশি পরিবর্তন হলে তখনই আসলে মনে করেন যে আসলে দুইটার মধ্যে পার্থক্য আসে। যেমন কেউ একজন আইফোন 14 ইউজ করতেছে, কেউ একজন 15 ইউজ করতেছে। সো দুইজনের মধ্যে আমরা তেমন একটা সম্মানের পার্থক্য করি না। কারণ হচ্ছে 14 এবং 15 প্রায় কাছাকাছি সিমিলার জিনিস। কিন্তু কেউ যদি নোকিয়া 1200 মডেল ইউজ করে আর জন্য মনে করো যে তোমার আইফোন 15 ইউজ করে, তাহলে কিন্তু আমরা ডিফারেন্স করে দেখি যে হ্যাঁ ও বড় লোক, ঠিক আছে? সো এই জন্য দাম যখন বেশি পরিবর্তন হয় তখনই আসলে সামান্য চাহিদাটা পরিবর্তন হয়। একটু নির্বিষ হলে সেক্ষেত্রে কিন্তু চাহিদার এমন একটা পরিবর্তন হয় না। আর একটা ব্যাখ্যা হচ্ছে এই শ্রেণীর দ্রব্যগুলো কিন্তু ব্যবহার করে সমাজে উচ্চ শ্রেণীর যারা আছে তারা। সো এই শ্রেণীর মানুষ কিন্তু অসংখ্য না বা বেশি না, এই ধরনের বা এই ক্যাটাগরির মানুষ কিন্তু বেশি না, যার কারণে চাহিদার ব্যাপক পরিবর্তন ফলে দামের ব্যাপক পরিবর্তন ফলে চাহিদার কি হয়? সামান্য পরিবর্তন হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর আসো, এরপরে হচ্ছে আর কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কি হয়? ব্যতিক্রম হয় বা কিছু সময় আছে। যেমন ধরো আমরা উপরে এই যে এখানে আছে, যেমন হচ্ছে অভ্যাস বা রুচির পরিবর্তনের ফলে চাহিদা বৃদ্ধি কি হতে পারে? ব্যতিক্রম হতে পারে। ভালো করে শোনো, কোন দ্রব্যের দাম মনে করো ঠিক আছে দামের কোনোই পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের অভ্যাসের বা রুচির পরিবর্তন হলে কিন্তু অটোমেটিক চাহিদা বাড়তে পারে আবার কমতে পারে। ওই যে আমরা বলছিলাম যে কাইসে ভিডিও দেখে দেখে আমরা মুলার জুস খাচ্ছি, মুলার জুসের দামে কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু আমরা কাইসে ভিডিও দেখে আমরা তাকে সেটাতে অভ্যস্ত হয়ে আমাদের রুচির পরিবর্তন হয়ে আমরা মুলার জুস খাওয়া শুরু করছি, তাই না? তার মানে এটা হচ্ছে যে দাম স্থির থাকলো যদি আমাদের অভ্যাসের বা রুচির পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কি হতে পারে? ব্যতিক্রম হইতে পারে। দাম স্থির আছে,
মনে করো মূলার জুসের দাম স্থির আছে কিন্তু তবু আমরা বেশি খাচ্ছি, বা মূলার জুসের দাম স্থির আছে তবু আমরা কম খাচ্ছি, বা আমের জুসের দাম স্থির আছে তবু আমরা কম খাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে অভ্যাস বা রুচির পরিবর্তনের ফলে হতে পারে। আয়ের পরিবর্তন, আমাদের ইনকামের পরিবর্তনের ফলে এটা হতে পারে। যেমন কোনো দ্রব্যের দাম স্থির আছে কিন্তু তোমার ইনকাম বাড়ছে, আয় বেড়েছে, তাহলে কিন্তু চাহিদা বৃদ্ধি কি হতে পারে, ব্যতিক্রম হইতে পারে। তোমার আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় কমলে চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, এরপর চলে আসো আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কি হয় জানো, ব্যতিক্রম হয়। দেখো কিছু কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলো আমাদের খুবই প্রয়োজন, এগুলো তোমার দাম বৃদ্ধি পেলে কিন্তু চাহিদা ব্যাপারটা পরিবর্তন হয় না। যেমন ধরো আমরা পেঁয়াজের দাম বলি, এখন কিন্তু পেঁয়াজের দাম আজকে কিন্তু 200 টাকা মনে হয়, আজকে গতকালকে মনে হয় 100 টাকা কত টাকা ছিল। তো পেঁয়াজের দাম এই যে বেড়ে গেছে হুট করে 100 থেকে 200 হয়ে গেছে, আমরা কি পেঁয়াজ কম খেতে পারবো, পারবো না, কারণ এটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা আমাদের লাগবেই। হ্যাঁ, হয়তো আমরা একটু সামান্য আমরা কম চাহিদা করি, অর্থাৎ যখন দাম কম থাকে তখন আমরা একটু বেশি ইউজ করি, দাম কম হলে একটু কম ইউজ করি, এইটুকুই পার্থক্য, বাট এটা আমাদের না খেয়ে থাকতে পারি না। সো এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দামের পরিবর্তন ফলে চাহিদা তেমন একটা পরিবর্তন হয় না, তো এটা চাহিদা ব্যতিক্রম, কারণ দাম 100 থেকে 200 হয়ে গেছে কিন্তু চাহিদার তেমন একটা পরিবর্তন হয় না। সো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায়। আমি 200 টাকা শুনেছি, যাই হোক। এরপর আসো ক্রেতার অজ্ঞতা, অর্থাৎ একজন ক্রেতা যদি অজ্ঞ হয়, সে যদি মনে করে যে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে মনে হয় জিনিসটা ভালো বেশি, আমি আর বেশি কিনে রাখি বা বেশি কিনবো, এটা চিন্তা করলে তখন সেটাকে আমরা বলি ক্রেতার অজ্ঞতা। ক্রেতা বাজার সম্পর্কে কোনো ধারণা নাই, সেক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম হইতে পারে, ক্রেতা যদি না বুঝে আর কি। আচ্ছা, এরপর চলে আসি আমরা 2 নম্বর লাস্টেরটা, ভবিষ্যতে দামের পরিবর্তনের সম্ভাবনা। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন একটা দ্রব্যের যদি ভবিষ্যতে মনে হয় যে না দামের পরিবর্তন হবে, তাহলে কিন্তু চাহিদার পরিবর্তন হয়। কেমনে দেখো, যেমন ধর তুমি দেখতে পাচ্ছ পেঁয়াজের দাম কিন্তু কত টাকা হয়ে গেছে, এই যে গতকালকে ছিল 130 বা 100 টাকা, সেটা এখানে 200 টাকা হয়ে গেছে। এখন তুমি দেখতে পাচ্ছ এটা আগামীকালকে আরো বাড়তে পারে, তোমার সম্ভাবনা করতেছো আর কি, তখন তুমি কিছু বেশি কিনে রেখে দিবা না। এটাকে বলছে যে ভবিষ্যতে যদি পরিবর্তন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম হয়। কেমন আমি তোমাদেরকে বোঝাই, দেখো মনে করো দাম ছিল প্রাথমিক অবস্থা হচ্ছে P0, দেখো সবাই দাম ছিল প্রাথমিক অবস্থায় মনে করো P0, চাহিদার পরিমাণ হচ্ছে Q0, দাম মনে করো একটু বেড়েছে, আমি দেখতে পাচ্ছি এই দ্রব্যের দামটা আরো বাড়বে সামনে, P2 হবে, মানে P1 হচ্ছে P2 হবে পরে, মানে এখন 200 টাকা আছে, এটা 300 টাকা হবে পেঁয়াজের দাম, আমি দেখতে পাচ্ছি যে এটা হবেই। তাহলে দেখো যখন দাম বাড়তেছে তখন সেই দ্রব্যে তুমি কি করবা জানো, বেশি কিনবা আরো, অর্থাৎ Q0 থেকে Q1 এ চলে যায়, অর্থাৎ বেশি কিনি আমরা, দাম বৃদ্ধি পেলে আরো বেশি কিনি পণ্যটা, তাই না, বেশি কিনি। আবার দেখো যখন আবার অনেক দাম বেড়ে যায় তখন আবার কি কিনবো, আবার আমরা কি কিনবো, কম কিনবো, P2 কিনবো, Q2 কিনবো। অর্থাৎ দেখা যায় প্রথমে দাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, আবার দাম হ্রাস পেলে কি পায়, আরো দাম বৃদ্ধি পেলে তখন আবার চাহিদা কি পায়, হ্রাস পায়। এটা নর্মাল বিষয়, নর্মাল, দাম বৃদ্ধি পাচ্ছে চাহিদা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। কিন্তু প্রথমটা কি হয়েছে, দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাহিদা উল্টো কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তখন দেখা যায় যে প্রাথমিক অবস্থায় দাম বাড়লে চাহিদা আরো কি হয়, আরো বেড়ে যায়। কেমন? তাহলে আমরা দেখি, আমরা এখানে তাহলে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রমগুলো আজকে আমরা আলোচনা করলাম। আপনার নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে তোমার চাহিদার সংকোচন প্রসারণ, এগুলো আমরা একটু দেখব। সো এবং হ্রাস বৃদ্ধি আমরা দেখব, এবং এরপর আমরা যোগানে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে যোগান শুরু করব চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদা সংকোচন প্রসারণ দেখার পর।
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই একটু দোয়া করবো আমার জন্য, ঠিক আছে, যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।